বামেরা এই বিষয়টা এই গিগ শ্রমিকদের নিয়ে কি ভাবছে? তাদের ম্যানিফেস্টোতেও তারা গিগ শ্রমিকদের নিয়ে সমস্ত কথা লিখেছে। আমরা দেখেছি বিজেপি হোক বা কংগ্রেস, তাদের ম্যানিফেস্টোতেও গিগ শ্রমিকরা জায়গা পেয়েছে। কিন্তু এই যে স্বচ্ছ ধারণা তাদের বেতন বা তাদের কর্মের ভবিষ্যৎ নিয়ে সেভাবে কিন্তু স্পষ্টভাবে বিশ্লেষণ করে কেউ কিছু বলছে না। তো গিগ শ্রমিকদের নিয়ে বামেদের ঠিক কী ভাবনা? দেখুন, সারা বিশ্বের যেটা ফাটকা পুঁজির ইকোনমি চলছে, বহু যুগ আগে থেকে যেটা হচ্ছে ট্র্যাডিশনাল ধারণা যে আমার যদি প্রফিট বাড়াতে হয় তাহলে আমি কাঁচামাল বা হচ্ছে অন্য থেকে পুঁজিবাতীরা তারা হচ্ছে সেটা প্রফিট গেইন করতে পারে না। এবারে তাদের মূল টার্গেট হয়ে যায় সেটা হচ্ছে যে শ্রমিকের কম বেতন দাও। এটা এতদিনের মানে শিল্পোন্নত দেশ বলুন বা বিভিন্ন দেশ বলুন সেখানে ছিল। এটা একদম একবিংশ শতাব্দী এসে নিউ ফিচার্স। সেটা হচ্ছে যে আমি যদি শ্রমিক, বিভিন্ন দেশের লেবার ল আছে, তো তার বিনিময়ে সে হচ্ছে নিয়োগপত্র দিতে হবে, পিএফ থাকবে, ইএসআই থাকবে, বোনাস দিতে হবে। কিন্তু আমি যদি আপনাকে শ্রমিক মনেই না করি, মানে এইটা যদি হয় যে একটা অ্যাপ তৈরি করা হয়েছে, অ্যাপ বেস ওয়ার্কার, এবং তাদের বলা হয় যে বিভিন্ন জায়গায় পার্টনার, যে দেখুন যারা ওলা উবের চালায়, তাদের র্যাপিডো চালায়, তাদের বলা হচ্ছে ড্রাইভার পার্টনার। মানে এই যে কোম্পানি, সেও তার পার্টনার। এবং পার্টনার কীভাবে, এবং এর আরও মজার বিষয় হচ্ছে দেখুন, এই যে ওলা উবের চালাচ্ছে, সুইগিতে বা জোম্যাটোতে কাজ করছে, ফ্লিপকার্টে কাজ করছে, ব্ল্যাঙ্কিটে কাজ করছে, যে সমস্ত ছেলেরা, এরা মূলত হচ্ছে তাদের বাইক বা সাইকেল চালিয়ে যায়, ওটা তার নিজের, মানে সে যেটা এগুলো মূলত পরিষেবামূলক সেক্টরে। যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষ খুব বাজে জায়গায় আছে। নতুন করে দেশ এগোনোর জন্য যে ম্যানুফ্যাকচার করার দরকার সেটা খুব খারাপ জায়গায় থাকার কারণে একটা বিপুল অংশের জনগণ, বিশেষত যুব সমাজ, তারা হাতে কাজ চায় দু হাতে, কিন্তু কাজ করার তাদের ক্ষমতা নেই, মানে পরিস্থিতি নেই। সরকারি চাকরি, সরকারি চাকরি যদি বলেন, সেখানেও পরিষেবামূলক জায়গায় সরকার প্রায় হাত গুটিয়ে নিয়েছে, যেটুকু হচ্ছে ব্যাপক দুর্নীতি, চুরি। তার সাথে যে এখন একটা বড় সেক্টর তৈরি হয়েছে যেটা হচ্ছে ডেভেলপিং সেক্টর, যেটা মানে হাউজিং ডেভেলপ সেক্টর করছে, কন্ট্রাকচুয়াল লেবার। সেই জায়গায় এই কন্ট্রাকচুয়াল, প্রথমে দেখুন স্থায়ী শ্রমিক ছিল, তার বিভিন্ন সুযোগ সুবিধা, তার বাঁধা আমাদের ভারতবর্ষের বিভিন্ন ট্রেড ইউনিয়ন আইন সেগুলো ছিল। তারপরে সেগুলোকে তুলে দেওয়ার জন্য কন্ট্রাকচুয়াল এলো, যে চুক্তিভিত্তিতে চলতে থাকবে। সেখানেও মোটা মিনিমাম প্রভিডেন্ট ফান্ড, শ্রমিকের অধিকার, সামাজিক সুরক্ষা বা অ্যাক্সিডেন্টাল বেনিফিট, এই সমস্তগুলো তার দায়বদ্ধতা ছিল। এবারে বলা হলো আমি পার্টনার, মানে ধরুন আমি তো সুইগি যে কোম্পানি, যে ড্রাইভিং করে অন্য একটা হোটেল থেকে খাবার নিয়ে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে, সে হচ্ছে সুইগি কোম্পানির পার্টনার। মানে পার্টনারের কিছু হলে কোম্পানি হচ্ছে তো পার্টনার, দায়িত্ব নেওয়ার কোনো প্রশ্ন নেই। এই যে একদম শ্রমিক হিসেবে তাদের নাম আনা, এইটা হচ্ছে প্রথম আমাদের দীর্ঘদিনের লড়াই, যে তাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দাও ভাই ফার্স্ট। তাহলে সে যে কাজ করছে ওখানে, সেই কাজের বিনিময়ে সে হচ্ছে শ্রম বিক্রি করছে, সেখান থেকে পাচ্ছে। এই যে শ্রমশক্তি যে বিক্রি করছে, সেখান থেকে যেটা পাচ্ছে, তার জন্য তাহলে তার নির্দিষ্ট ঘন্টা ঠিক হবে। আমাদের রাজ্যে ট্রেড ইউনিয়ন CI2, আমাদের রাজ্যে আমরা লড়াই করেছি। দিল্লিতেও আমরা অল ইন্ডিয়া গিগ ওয়ার্কার্স ইউনিয়ন আছে, কলকাতা শহরে ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটার্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন আছে, সামগ্রিকভাবে সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন CI2। সামগ্রিকভাবে লড়াই করার পরে এখনও পর্যন্ত আমরা সরকারকে বলেছি একটা এগ্রিগেটার, এই যে কোম্পানিগুলো আছে না, যেটা ওলা, উবের, র্যাপিডো, ইনড্রাইভার, সুইগি, জোম্যাটো, ফ্লিপকার্ট, অ্যামাজন, দে আর দ্য এগ্রিগেটার বলা হয় ওদের ভাষায়। এটা এগ্রিগেটার আইন তৈরি করতে হবে। তাতে যেটা বলা হয় যে মিনিমাম 80%, মানে কোম্পানি, দেখুন এই কোম্পানিগুলো অ্যাপ বেস কোম্পানিগুলো, অ্যাপ চালানোর একটা খরচ আছে, গুগল লোকেশনের একটা খরচ আছে, এর বাইরে তো আর কোনো খরচ নেই। তাদের একটা মিনিমাম অফিস সেট আপ দরকার আছে, এগুলো খরচ আছে। এর বাইরে সবটা তো ওই শ্রমিকটা কাজ করে তার হচ্ছে যেটা ইনকাম হচ্ছে। আমরা বলেছিলাম 80% মিনিমাম যে 80% তার হচ্ছে থাকতে হবে। দাদা, ওই অ্যাপের মাধ্যমে কাজ করার ফলে তো ওই অ্যাপও একটা মানে তার পারিশ্রমিকের একটা পরিমাণ নিয়ে নিচ্ছে, যে 20%
তার ইনফ্রাস্ট্রাকচার, অ্যাপ, গুগল ম্যাপ, হ্যানত্যানের জন্য, এইগুলোর জন্য 20% সে হায়েস্ট রাখতে পারবে। আর 80%, মানে ধরুন একটা ওলাতে আপনি উঠলেন, তাহলে ওলা 20%-এর বেশি সে কমিশন কাটতে পারবে না। কিন্তু এই সুইগি বা জোম্যাটো বা ফ্লিপকার্টে তো আমাকে বলে এত টিপ করলে তোমাকে এত দেবো, ওইটা থেকে সে কত ইনকাম করছে সেগুলো তোর কোনো ধ্যান ধারণা কারোর কাছে আসছে না। বলছে তাহলে ডেলিভারি পার্টনার বা ড্রাইভার পার্টনার, এইটা একটা পার্ট। আমরা সেটা প্রথম বলেছি। আমাদের ডিম্যান্ড হচ্ছে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। শ্রমিক হিসাবে স্বীকৃতি দিলেই তাহলে প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, গ্র্যাচুইটি এগুলো দিতে হবে। প্রথম আইনি লড়াইটা আমাদের হচ্ছে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। ওয়াশিংটনে একটা মামলায় এটা কিন্তু হয়েছে যে এটা নির্দিষ্ট হয়েছে যে তাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেবে। ভারতবর্ষের সুপ্রিম কোর্টে সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন CI2 আমরা একটা মামলা করেছি, তাতে বলছে এদের শ্রমিকের স্বীকৃতি দাবির জন্য আমরা লড়াই করেছি, মামলা লড়েছি। কলকাতা হাইকোর্টে অ্যাজ ওয়েল অ্যাজ আমরা একটা মামলা করেছি। চেন্নাই হাইকোর্টেও আমরা একটা মামলা করেছি। এটা হচ্ছে আমাদের লড়াইয়ের পার্টে, আমরা আছি লড়াইতে। দ্বিতীয় আমাদের যেটা বক্তব্য হচ্ছে যে কমিশন তুমি কতটা কাটবে, 20%-এর বেশি কাটা যাবে না। তার অ্যাক্সিডেন্টাল বেনিফিট কোম্পানিগুলোকে দায়িত্ব নিতে হবে এবং মেডিক্লেমের দায়িত্ব নিতে হবে। মেডিক্লেম মানে অ্যাক্সিডেন্টাল মানে যদি হ্যাঁ এটা করতে হবে, এবং তার যদি ধরুন মানে কোনো দুর্ঘটনা ঘটে যায় তারও দায়িত্ব নিতে হবে। তো আমাদের দেশে দেখুন যে কোনো জায়গায় অ্যামাজন বলুন, সুইগি বলুন, জোম্যাটো বলুন, বা হচ্ছে ওলা বলুন, উবের বলুন, ইনড্রাইভ বলুন, যারা ব্যবসা করছে সেই লোকাল প্রশাসনের কাছ থেকে একটা তারা পারমিশন নিতে হয়, এবং তার জন্য একটা এগ্রিগেটারের জন্য একটা মানে ফিস রাজ্য সরকারগুলোকে দেয় প্রতি বছর, সব কোম্পানিগুলোই দেয়। ঘটনা হচ্ছে আমাদের রাজ্যের রাজ্য সরকার এই টাকাটা নেয়, কিন্তু ওলা, উবের, ইনড্রাইভার, সুইগি, জোম্যাটো এদের অফিস, সেন্ট্রাল অফিস নেই। ওই এগ্রিগেটার আইনে বলা হচ্ছে যে তাদের সেন্ট্রাল অফিস করতে হবে, নেই। এটার জন্য রাজ্য সরকারের কোনো ভূমিকা নেয় না। আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি এবং কয়েক কোটি টাকার বিনিময়ে এটা তারা এই সুযোগ বা মানে এই অন্যায়টা করে যাচ্ছে, তাও রাজ্য সরকার কিছু বলছে না। এটা একটা অন্যায় হচ্ছে রাজ্য সরকার মানে তৃণমূলের সরকারের এখানে। এটা দেশের বিজেপি সরকার এটার জন্য নির্দিষ্টভাবে আইন করে তাকে তো রেস্ট্রিক্ট করতে হবে। সে কোম্পানিগুলোর স্বার্থে আইনটাকে লুজ করে দিচ্ছে, মানে যত পারো কোম্পানিগুলো এই ছেলে মেয়েগুলোর কাছ থেকে চুষে খাও। দেখুন এই দুপুর রোদ্দুরে হচ্ছে এই তীব্র দাবদাহে যা অনেকের মনে হচ্ছে আমি এখন কাজ করব না, আমি সকালে কাজ করব, রাত্রে কাজ করব। তো ওই চন্দননগর সেক্টরে সুইগি, জোম্যাটো এরা হচ্ছে নির্দিষ্ট করেছে যে এই টাইমটায় তাকে অনলাইন থাকতেই হবে, এই দুপুরের টাইমটায়। এই যে হিটস্ট্রোক হয় যদি কে দায়িত্ব নেবে? আমরা চিঠি করেছি যে না এটা করতে পারেন না, আমাকে এতগুলো ট্রিপ করতে হবে বা এতক্ষণ অনলাইন থাকতে হবে। আমি যদি ভোর 4টে থেকে বেলা 11টা পর্যন্ত অনলাইন থাকে, আমার তাহলে কাজ না হলে তো আমি ইনসেন্টিভ পাবো না। কিন্তু ও বলছে না এই টাইমটায় থাকতে হবে, ব্যবসা ভালো হবে ওদের মুনাফার জন্য। কিন্তু শ্রমিকের যে রোদ্দুরের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে তার দায়িত্ব নেবে না। দ্বিতীয় কথা, আর একটা বড় বিপজ্জনক জায়গা আছে যে এরা সবাই হচ্ছে এই কমার্শিয়াল নাম্বার প্লেট করতে বলছে এখন। কিন্তু মানে আমার গাড়িতে অনেকে আছে এরকম যে কিছুদিন করলো, তারপর ভালো লাগলো না, ছেড়ে দিল। কিন্তু কমার্শিয়াল নাম্বার প্লেট করে নিলে তো আর তার বিপদ হয়ে যাবে। আবার কমার্শিয়াল নাম্বার না প্লেট করে রাস্তায় চললে পুলিশ ধরে 10,000 টাকা 5,000 টাকা ফাইন করছে, বিপদ আছে। সবটা শোষণের, পুলিশি অত্যাচার বা সবটা শোষণের ওপর গিয়ে পড়ছে এই যুব সমাজ। যুব সমাজের অনেকে আছে পড়াশুনো করছে, টান পড়ছে, সে হচ্ছে রাত্রিবেলা ডেলিভারি বয়ের কাজ করছে। অনেকে আছে সন্ধেবেলা একটা অফিস করে, সন্ধ্যের পরে রাত্রি 8টায় বাড়ি ফিরে, তারপর আবার ওই বাইকটা নিয়ে সে হচ্ছে এই কাজগুলো করছে। অনেকে আছে অফিস যাতায়াতের পথে, যে যদি যাতায়াতের ভাড়াটাও তেলটা বেঁচে যায়, আমি হচ্ছে র্যাপিডো করছি। তো এই যে সস্তা শ্রম চুরি করা হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা নির্দিষ্টভাবে এই লোকসভা নির্বাচনের যে একটা দেখুন আমাদের দেশের যুব কতটা অংশ, যে এক ধরনের যুব যারা শিক্ষিত হয়েছে, সরকারি চাকরির জন্য পড়ে যাচ্ছে, তারা বঞ্চিত হচ্ছে দিল্লির সরকারের দিক দিয়ে, যে রেলে ভ্যাকেন্সি নেই, ব্যাঙ্কিংয়ে ভ্যাকেন্সি নেই, CGL পরীক্ষা হচ্ছে না দিল্লির সরকার। আর আমাদের রাজ্যে PSC, SSC সমস্তটা দুর্নীতি, পরীক্ষা রেগুলার হচ্ছে না। মানে যারা সরকারি চাকরি পাওয়ার জন্য মধ্যবিত্ত যুব সমাজ লড়াই করে যাচ্ছে, তারা বঞ্চিত হচ্ছে।
আচ্ছা, তারপরে যারা ভেবেছিল যে সরকারি চাকরি না পেলে অন্তত কিছু করে খাবে, শহুরে মধ্যবিত্ত অপশান আছে, কিন্তু এই যে যেমন গিগ ওয়ার্কাররা খুব প্রত্যন্ত গ্রামের লোকের যুবরা এটার মধ্যে ইনভলভ না, এটা মফস্বল এবং শহরে যুবদের একটা বড় অংশ। এই যুব অংশের কাছে সবচেয়ে যন্ত্রণা, তারা কিচ্ছু পাচ্ছে না, ফলে এই জাঁতা কলে তারা পড়ছে এবং শোষিত হচ্ছে। এর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা করছে না। আমরা লড়াই করছি, যতটুকু অধিকার লড়াই করে অর্জন করতে পারছি হচ্ছে। আর একটা বড় অংশের যুব আছে যারা কিচ্ছু কাজ না পেয়ে যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারের ওই কনস্ট্রাকশন ওয়ার্কারের সাথে যুক্ত হয়ে যাচ্ছে এবং এ রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, বাধ্য হচ্ছে। ফলে দেখুন, আজকের রাজ্যের এবং দেশের যুব সমাজ এই দুটো সরকারের চুরির ফলে তারা বঞ্চিত হচ্ছে। একটা বড় অংশ মনে করছে যে পড়াশুনো করে আর কি হবে, পরীক্ষা দিয়ে আমি ভালো রেজাল্ট করলে তো আমার চাকরি হবে না যদি না আমার বাপ 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা না দিতে পারে। ফলে এই জায়গায় আমাদের লড়াই, এই নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আমরা কন্টিনিউ লড়াই করছি। আর যে অংশের যুবরা খেতে চাইছে কোনোভাবে, তাদের অন্য কোনো কাজ নেই, আজকে এই রাজ্যে ইন্ডাস্ট্রি নেই। এই রাজ্যে যদি সিঙ্গুরে মোটর গাড়ির কারখানাটা হতো বা আরও 5টা কারখানা হতো তাহলে কিছু ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার পেত। আপনি একটু যাবেন ওই বাসন্তী হাইওয়েতে যাবেন, দেখবেন লেফট ফ্রন্ট গভর্নমেন্টের একদম শেষ দিকে যে আমাদের লেদার কমপ্লেক্স হয়েছে। এই বাসন্তী হাইওয়েতে দেখবেন যে গোসবা, বাসন্তী, ভাঙড়, ইস্ট ক্যানিং, সরবেরিয়া, মালঞ্চ, এই অঞ্চলের বসিরহাটের ব্যাপক অংশের যুবরা লেদার কমপ্লেক্সে সন্ধেবেলা হু করে কাজে ঢুকছে, বা এই সকালবেলা 24 ঘন্টা কাজ হচ্ছে। ওই অংশে কিন্তু এই অংশের যুব একটু কম আছে। দেখুন, বামফ্রন্ট তো হলদিয়া করেছে, বামফ্রন্ট তো লেদার কমপ্লেক্স করেছে, বামফ্রন্টের আমলে নিউ টাউনে সেক্টর 5 তৈরি হয়েছে। তাহলে যুবদের কাজের জন্য পরিকল্পনা করার যে কাজটা সেটা তো বামফ্রন্ট করেছিল, এ রাজ্যের সরকার করছে না। তাই আজকে যুবদের সেটা হচ্ছে না, কেন রাজ্যের সরকার হলদিয়া থেকে এবিজিকে তাড়িয়েছে। তো হলদিয়ায় যে বামফ্রন্ট সরকার হলদিয়া তৈরি করেছিল, সেই বামফ্রন্টের তৈরি করা হলদিয়ায় আজকে শুভেন্দু অধিকারীর তোলাবাজির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আজকে নিউ টাউন চত্বর থেকে যে বড় বড় বিল্ডিংগুলো হয়েছে সেখানে যেটুকু কর্মসংস্থান হচ্ছে সেটুকু বামফ্রন্টের অবদান। আর আরাবুল থেকে শুরু করে শওকত মোল্লাদের ওখানে তোলাবাজির কারণে ওখানে নতুন করে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে না। আপনি দেখুন, সিঙ্গুরের কারখানা বামফ্রন্ট তৈরি করতে গেছিল, হয়নি। শালবনিতে যদি ইস্পাত কারখানা হতো, কত বড় জায়গা পড়ে আছে এখনও শালবনিতে, বলছে হয়েছে সব, চমক ধমক দেওয়ার অনেক কিছু হতে পারে, কিন্তু আলটিমেটলি তো হচ্ছে না। আপনি দেখুন, রঘুনাথপুর পুরুলিয়ার যদি শিল্পটা হতো, আজকে যদি নতুন ইন্ডাস্ট্রি যদি আসতো আমাদের রাজ্যে, তাহলে তো রাজ্যের বেকার যুবদের সবচেয়ে বেশি কর্মসংস্থান হতো। বামফ্রন্ট সরকারের সময় দেখুন, শিল্প এমনি আসবে না। শিল্প আসতে গেলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে কি করতে হলো? ধরুন, বামফ্রন্ট সরকারের সময় নিরুপম সেন শিল্পমন্ত্রী, অন্ডাল বিমানবন্দর তৈরি হচ্ছে, রায়চক বারাসাত হাইওয়ে তৈরি হচ্ছে, এটা আমাদের পরিকল্পনা ছিল। আমাদের পরিকল্পনা ছিল শিলিগুড়িতে তাদের নতুন করে হাইওয়ে তৈরি করা, 34 নম্বর জাতীয় সড়ককে বড় করে সাজানো, এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এটা তো বামফ্রন্ট করেছে। এই যে নতুন করে বোম্বে ওয়ে, দিল্লি সরকার এই বামফ্রন্ট সরকারের সময় এই রাজ্যে হয়েছে। তো এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে প্রশ্নটা নেই, আজকে আমাদের দ্বিতীয় কোনো বিমানবন্দর নেই আমাদের দেশে, রাজ্যে। দ্বিতীয় ইন্টারন্যাশনাল যদি বিমানবন্দর থাকতো তাহলে তো আজকের এই সর্বনাশটা আমাদের রাজ্যে হতো না। আমাদের রাজ্যে ল্যান্ডিং স্টেশন দেখুন, চেন্নাইতে 5টা ল্যান্ডিং স্টেশন আছে বঙ্গোপসাগরে, মুম্বাইতে 4টে ল্যান্ডিং স্টেশন আছে, কেরলে ল্যান্ডিং স্টেশন মানে সমুদ্রে গভীর বন্দরে যে কেবেলে দিয়ে যেটা তৈরি করা হয় ল্যান্ডিং স্টেশন। কলকাতা শহর থেকে কত দূরে বঙ্গোপসাগর, কেন একটাও ল্যান্ডিং স্টেশন হচ্ছে না? বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন আমাদের রাজ্যে ল্যান্ডিং স্টেশন করার পরিকল্পনা তৈরি করা হয়েছিল, সেটা আজকে নেই। ফলে এ রাজ্যের সরকার শিল্প আসার জন্য ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেটা বলা হয় সেটাতে পুরোপুরি ফেলিওর, এবং তার সাথে নতুন করে ইন্ডাস্ট্রি এসব এ রাজ্যে আসছে না।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ রাজ্যের যুব সমাজ। তার এফেক্ট পড়ে যাচ্ছে যে পড়াশুনো করছে না ছেলেমেয়েরা, তার এফেক্ট পড়ে যাচ্ছে তোলাবাজিটা শিল্প তৈরি হয়েছে, প্রমোটিং করাটা শিল্প তৈরি হয়েছে, আর অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল তৈরি করে লুটের রাজনীতি করার জন্য। এটাই হচ্ছে আমাদের বক্তব্য এই লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার সময়। যে রাজ্যের মানুষের কাছে আমাদের প্রশ্ন মানে একদম ক্লিয়ার বক্তব্য যে এ রাজ্যের ভবিষ্যৎকে ধ্বংস করেছে তৃণমূল এবং বিজেপি পরিকল্পনা মাফিক। আজকে যাই তৃণমূল তাই বিজেপি, অন্য কোনো পার্থক্য নেই। শুভেন্দু কোথায় ছিল, অর্জুন সিং কে, তাপস রায় কে, তারপর যদি আপনি দেখেন যে বাবুল সুপ্রিয়কে, আসলে তৃণমূল বিজেপির তো কোনো পার্থক্য নেই এবং আলোচনাতেও পার্থক্য নেই। বিজেপিরও ইশতেহারে বাংলা সম্পর্কে এই কথাগুলো আছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা। এতগুলো এমপি, তাদের এমপি ফান্ডের টাকায় কোন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা হয়েছে আজকে আমাদের রাজ্যে? এতগুলো এমএলএ, তাদের এমএলএ ফান্ডের টাকায় কোন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা হয়েছে আমাদের রাজ্যে? এই প্রশ্ন আমাদের থাকছে। তাই আমাদের বক্তব্য একটাই যে আমাদের ভোট দিলে আমাদের দুটো একদম ক্লিয়ার কাট দুটো বক্তব্য আমাদের আছে। এক, যে যেমন মহিলাদের আত্মনির্ভর গড়ে তোলার জন্য আমাদের এমপিরা তাদের নিজস্ব ফান্ড থেকে 1/3 খরচ করবে বলেছে, সেরকম এই যে গিগ ইকোনমি, গিগ ওয়ার্কারদের জন্য আমাদের যে এমপিরা যে ফান্ডটা তাদের উন্নয়নের জন্য যে ফান্ড পাবে, তাদের আইনি সহায়তা কেন্দ্র গড়ে তোলা এবং তাদের জন্য যে লড়াই করা, যে প্ল্যাটফর্ম তৈরি করার জন্য এই ফান্ডের টাকা আমরা ব্যবহার করব। এটা আমাদের ঘোষণা। এটাই আমরা বলছি, যুব সমাজকে বলছি যে ভাই আমরা তো এটা বলছি, আর এটা বামফ্রন্ট সরকার থাকাকালীন হয়েছিল। আসুন দেখা যাক।